Namaskar everyone, welcome back to my channel Success Lover. The poem To a Skylark was composed at Leghorn in Italy in 1820 and published in the same year in the Prometheus Unbound volume. জেনে নেওয়া যাক কবিতাটির বাংলা মর্মানুবাদ। কবি চাতক পাখিকে উদ্দেশ্য করে বলছেন, হে আনন্দময় আত্মা, তুমি গান গাইতে গাইতে ঊর্ধ্ব গগনে উড়ে যাও। নভস্থল থেকে বর্ষার ধারার মতো স্বতঃস্ফূর্ত সুরধারা ঝরে পড়ে। তোমাকে তাই কেবলমাত্র একটা পাখি বলে মনে হয় না। পৃথিবী থেকে আরও ঊর্ধ্বে তুমি উড়ে যাও। তুমি যেন আগুনের মেঘের মতো নিতল আকাশের উপর দিয়ে উড়ে যাও। যখন অগ্নিশিখা মেঘের মতো উঠে আকাশে মিলিয়ে যায়, সেই রূপটি কবি চাতকের অবিরাম ঊর্ধ্বগতির প্রতি আরোপ করেছেন। অদৃশ্য সূর্যের সোনালি আলোয় যখন মেঘেরা উজ্জ্বল হয়ে ওঠে, তখন তুমি আকাশে ছুটে বেড়াও, ভেসে চলতে থাকো। তোমাকে দেখে এক দেহহীন আনন্দ বলে মনে হয়। পৃথিবীর সমস্ত দুঃখের ভার থেকে যেন মুক্ত তুমি। তোমার স্বর্গীয় জীবন যেন তখনই শুরু হয়। তোমার আকাশ যাত্রা তখন আরম্ভ হয়। স্ট্যাঞ্জা 4। বিবর্ণ রক্ত সন্ধ্যা তোমাকে যখন ঊর্ধ্বে পথ করে দেয়, তুমি তখন প্রখর দিবালোকে আকাশের নক্ষত্রের মতো অদৃশ্য থাকো। তবু তোমার আনন্দের সঙ্গীত আমি শুনতে পাই। গোধূলির বিবর্ণ স্বর্ণ আলোক যেন চাতককে ঘিরে ধরে, তাই কবি তাকে প্রখর দিবালোকে আকাশের তারার সাথে তুলনা করেছেন। আকাশের তারা দিনের আলোয় দেখা যায় না, সেরকম চাতকও গোধূলির ম্লান আলোয় অদৃশ্য হয়ে থাকে। স্ট্যাঞ্জা 5। চাঁদের রূপলি আলোর তীরের মতোই। গ্রিক পুরাণে চাঁদের যে দেবী ডায়না, তার কথাই এখানে কবি কল্পনা করেছেন। তার মতো তীক্ষ্ণ তোমার সুরধারা। চাঁদের আলো যেমন সূর্যের সমাগমে ক্ষীণ হয়ে আসে, তাকে আর দেখা যায় না, তবুও আমরা মনে করি ওই আলো আছে। তেমন তোমাকে আমরা ঊর্ধ্ব আকাশে ম্লান আলোকে দেখতে পাই না, কিন্তু তোমার সুর শুনে বুঝতে পারি তুমি আছো। 6th স্ট্যাঞ্জা। সমস্ত ভুলোক দুলোক তোমার সুরের ধারায় মুখর হয়ে ওঠে। রাত্রির আকাশে যখন একখণ্ড মেঘ থাকে এবং চাঁদকে সে ঢেকে রাখে না, তখন যেমন চাঁদের আলোর বান ডেকে যায়, সেই রূপ তোমার গান। সে সমস্ত পৃথিবী ও আকাশকে মুখর করে তোলে। স্ট্যাঞ্জা 7। তুমি কে আমরা জানি না, তোমার সাথে কারোর তুলনা চলে সেটাও আমাদের অজ্ঞাত। রামধনু রঙিন মেঘ থেকে যে বৃষ্টিধারা ঝরে, সূর্য তার আড়ালে আছে বলেই তা বড় উজ্জ্বল লাগে। তোমার সুরের ধারার সাথে বুঝি তারই তুলনা করা যায়। একটি তুলনায়, পরবর্তী স্ট্যাঞ্জা হচ্ছে স্ট্যাঞ্জা 8। একটি তুলনায় কবি সন্তুষ্ট হলেন না, তিনি আবার পরপর তুলনা দিয়ে বলছেন, কবি যেমন তার ভাবনার আড়ালে লুকিয়ে থাকেন, নিজের ভরপুর হৃদয় দিয়ে স্বতঃস্ফূর্ত সঙ্গীত তার হৃদয় থেকে যেমন ঝরে পড়ে, পৃথিবীর মানুষ শুনল কি শুনল না সেদিকে তিনি ভ্রুক্ষেপও করেন না, সূর্যের আলোয় লুকিয়ে থাকা চাতক পাখিও যেন সেরকম। সূর্যালোক আবৃত চাতকের সাথে কবি কল্পজগতের অধিবাসী কবির তুলনা করেছেন। কবি ভাব জগতের উত্তুঙ্গে উঠে আছেন, সেখান থেকে তার সঙ্গীত ঝরে পড়ে। নিজ থেকে তার এই সঙ্গীত শুনে মানুষ বুঝতে পারে না, তারা কেবলমাত্র তার কবিতার সুরটি উপভোগ করতে পারে। সেই রূপ চাতকেরও অবস্থা। ঊর্ধ্ব গগনে চাতককে কেউ দেখতে পায় না, কিন্তু চাতকের সুর শুনে তারা মুগ্ধ হয়ে যায়। স্ট্যাঞ্জা 9। পরপর তুলনা করে চলেছেন কবি। এইবার চাতককে তিনি কোনো হাইবর্ন মেইডেন অর্থাৎ মিনারবাসিনী অভিজাত কুমারীর সাথে তুলনা করেছেন। অভিজাত কুমারী যেরকম তার একান্ত গোপন মুহূর্তে ভালোবাসায় বিভোর হৃদয়কে গান গেয়ে শান্ত করেন, চাতক পাখিও যেন তাঁরই মতো। স্ট্যাঞ্জা 10। এইবার কবি প্রকৃতির রাজ্যে নেমে আসলেন।
চাতক যেন জোনাকির মতো, শিশির ভেজা ঘাসে ফুল লুকিয়ে থাকে যেমন জোনাকি তার নীলাভ আলো ছড়ায়, সেরূপ চাতক পাখিও লুকিয়ে থাকে সুরের মাঝখানে। স্ট্যাঞ্জা 12। পৃথিবীতে যা কিছু আনন্দময়, নির্মল এবং সজীব, চাতকের সঙ্গীত তাদের সবার ঊর্ধ্বে বিরাজ করছে। সেই সুরধারা তৃণের উপর বসন্ত বা বর্ষার সমগমে প্রস্ফুটিত ফুল অপেক্ষাও স্ট্যাঞ্জা 11। চাতক যেন নিকুঞ্জে লুকিয়ে থাকা গোলাপটির মতো। গোলাপ নিকুঞ্জে নিজের সবুজ পাতার আড়ালে থাকে, কামুক বায়ু এসে তাকে পরিপূর্ণতা দান করে তার গন্ধ ছড়িয়ে দেয়। চোর বাতাস যেমন সুমিষ্ট গন্ধে নিজেই মূর্ছিত হয়ে পড়ে। কবি এখানে ফুলের বাগানে গ্রীষ্মকালীন মৃদু বাতাসের কথা বলেছেন। বাতাস যেন ফুলের গন্ধে মূর্ছাহত হয় বলে কবি মনে করছেন। কবি এবার স্ট্যাঞ্জা 13 and 14, কবি এবার চাতককে উদ্দেশ্য করে বলছেন যে এই সুরধারার মূলে যে মধুর ভাবধারা নিহিত আছে তা চাতক মানুষকে শিখিয়ে দিক। তিনি প্রেম বা সুরের এইরূপ স্বর্গীয় স্তুতিগান কখনোই শোনেননি। এর সাথে তুলনা করলে বিবাহের গান বা বিজয়ের গীতি অন্তঃসার শূন্য বলে মনে হয়। কোথায় কিসের যেন অভাব আছে, সেটাই বারবার অনুভূত হবে। কবি এবার জিজ্ঞেস করলেন স্ট্যাঞ্জা 15-তে, এই গানের অনুপ্রেরণা কি? এই আনন্দ গানের উৎস কোথায়, কোন প্রান্তরে, কোন সাগর বা তরঙ্গে বা পর্বতে রয়েছে? সন্ধ্যা কি প্রভাতের আকাশে মরুভূমিতে, নাকি প্রান্তরে তার জন্ম? নিজের জাতির প্রতি কীরূপ ভালোবাসায় এই গানের উৎপত্তি তাও তিনি জানতে চেয়েছেন। পাখি দুঃখ কি তা জানে না, তাই এটাও তার গানের উৎস হতে পারে। স্ট্যাঞ্জা 16। কবি নিজেই তার কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। মানুষ আনন্দ উপভোগ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু চাতকের সেই ক্লান্তি নেই। বিরক্তির ছায়াও তাকে স্পর্শ করতে পারে না। চাতক ভালোবাসে, কিন্তু ভালোবাসার যে নিবৃত্তি আছে তা তার জানা নেই। স্ট্যাঞ্জা 17। কবি বলছেন মৃত্যু ও পরলোক সম্বন্ধে চাতকের জ্ঞান নিশ্চয়ই মানুষের অপেক্ষা অনেকখানি গভীর। মানুষ তো এগুলোর সম্পর্কে মিথ্যে ধারণা করে বসে আছে। কবির প্রশ্ন এই যে মৃত্যু এবং পরলোক সম্পর্কে গভীর জ্ঞান না থাকলে চাতক কী করে এমন স্ফটিক ধারার মতো বিশুদ্ধ সুরধারার অধিকারী হলো? স্ট্যাঞ্জা 18। মানুষ এই আনন্দ হতে কেন বঞ্চিত? কবি সেই কথাই বলছেন। মানুষের আনন্দের সাথে দুঃখ মিশে আছে। মানুষ অতীত আর ভবিষ্যতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। যা পাবে না তার জন্যই হাহুতাশ করে মরে। তাই মানুষের প্রকৃত হাসির সহিত দুঃখ মিশে থাকে। সবচেয়ে বেদনা ভরা গানই তার কাছে সবচেয়ে মধুর গান। যদি ঘৃণা, গর্ব এবং দুঃখ মানুষ বর্জন করতে পারত, তবুও মানুষ চাতকের গানের ওই আনন্দের ভাগ পেতে পারত কিনা সন্দেহ। স্ট্যাঞ্জা 20। চাতকের সঙ্গীত সমস্ত আনন্দ গানের চেয়ে ভালো। বইতে যে জ্ঞান সম্পদ হিসেবে রয়েছে তার থেকেও শ্রেষ্ঠতর। চাতক কিন্তু তবু পৃথিবীকে ঘৃণা করে না, পৃথিবীতেই তার বাস। কবির মতোই সে সাধারণ পরিবেশ ছেড়ে কল্পনার রাজ্যে উধাও হতেও পারে। স্ট্যাঞ্জা 11। কবি এই শেষ স্ট্যাঞ্জাতে এসে নিজের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। চাতককে উদ্দেশ্য করে তিনি বলেছেন, তোমার যতখানি আনন্দ আছে তার অর্ধেক আমাকে দাও। আমি যেমন যদি তা দিতে পারো তাহলে আমার কাব্য উন্মাদনা মহা আবেগে ঝরে পড়বে। আমি যেমন কান পেতে তোমার গান শুনছি, সেই রকম সমস্ত পৃথিবী আমার গান শুনবে। এখানেই কবিতাটি সমাপ্ত হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।